সেপ্টেম্বর 2025। মধ্যপ্রদেশের ভোপাল শহর তখন প্রতিদিনের মতোই ব্যস্ততায় ভরা। ঠিক সেই সময় অবাদপুরী এলাকার একটি সাধারণ ফ্ল্যাটে বসে নিজের জীবনকে নতুন করে শুরু করার স্বপ্ন দেখছিলেন ৩৫ বছর বয়সী এক নারী। পেশায় তিনি ছিলেন একজন ব্যাংকের পদস্থ কর্মকর্তা। দীর্ঘদিনের একাকিত্ব আর ব্যক্তিগত জীবনের ভাঙন কাটিয়ে উঠতে তিনি আশ্রয় নিয়েছিলেন একটি নামী ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের। সেই ডিজিটাল দুনিয়ার অসংখ্য প্রোফাইলের ভিড়ে হঠাৎ একদিন তার ইনবক্সে একটি সাধারণ মেসেজ আসে। মেসেজটি হচ্ছে, হ্যালো, কেমন আছেন? খুবই সাধারণ একটি কথা, কিন্তু এই সাধারণ বার্তার আড়ালে যে এক ভয়ঙ্কর ফাঁদ লুকিয়েছিল তা তিনি তখন বুঝতেই পারেননি। বার্তাটি পাঠিয়েছিলেন প্রদীপ নামে এক ব্যক্তি। প্রোফাইল অনুযায়ী সে ছিল একজন সফল ব্যবসায়ী। তার জীবনযাত্রা, কথা বলার ভঙ্গি আর ব্যক্তিত্ব সবকিছুই বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয়। এরপরে কথা বলার পরে সম্পর্ক যখন ধীরে ধীরে বিয়ের দিকে এগোতে থাকে, তখন প্রদীপ তাকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানায়। ভোপালের একটি অভিজাত আবাসনে ছিল সেই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটেই থাকতেন প্রদীপ এবং তার মা। যখন সেই নারী সেখানে এসে পৌঁছান, তাকে খুব আপন করে বরণ করে নেন সেই প্রবীণ মহিলা। ঘরের সাজসজ্জা, পরিবেশ আর সেই মহিলার আন্তরিক আচরণ সব মিলিয়ে যেন কোনো সন্দেহের জায়গা ছিল না। বিশ্বাসের সেই মুহূর্তে তারা আরও কাছাকাছি চলে আসেন, কিন্তু সেই বিশ্বাসী কয়েক ঘন্টার মধ্যে ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়। ফ্ল্যাট থেকে বের হওয়ার কিছু সময় পরেই ওই নারীর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও এসে পৌঁছায়। ভিডিও দেখে সেই নারী স্তব্ধ হয়ে যায়, কারণ তার ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সেখানে ধারণ করা ছিল। মুহূর্তের মধ্যে তার পৃথিবী যেন ভেঙে পড়ে যায়। আর এর কিছু সময়ের মধ্যেই তার মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপাশে ছিল প্রদীপ নামে সেই ব্যক্তি আর সেই মা, কিন্তু তাদের কণ্ঠে কোনো মায়া ছিল না, ছিলই শুধু হুমকি। এরপরে তারা সরাসরি 40 থেকে 45 লক্ষ টাকা দাবি করে বসে। শর্ত একটাই, টাকা না দিলে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হবে তার পরিবারের, সমাজ আর পরিচিতদের মধ্যে। যে মানুষটিকে তিনি বিশ্বাস করেছিলেন, যাকে তিনি নিজের ভবিষ্যৎ ভেবেছিলেন আর যাকে তিনি নিজের শাশুড়ি ভেবে সম্মানে প্রণাম করেছিলেন, তারা দুজনেই তখন এক পেশাদার প্রতারকের মতো তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্নটা এখানেই, সেদিন সেই বিলাসবহুল ফ্ল্যাটের ভিতরে ঠিক আসলে কি ঘটেছিল? কিভাবে নিখুঁতভাবে এই ফাঁদ পাতা হয়েছিল? চলুন ধীরে ধীরে সবকিছুই জেনে নেওয়া যাক। ওয়েলকাম, আমি শাহিদ। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি গতানুগতিক অপরাধের গল্পগুলোর থেকে অনেকটাই আলাদা। এই কাহিনীর পরতে পরতে এমন এক সত্য লুকিয়ে আছে, যা শোনার পর আপনিও ভাবতে বাধ্য হবেন যে শুধু টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। আপনারা হয়তো ভাবছেন যে একজন বাড়িতে একজন মা এবং ছেলে একসঙ্গে থাকেন, সেখানে একজন নারীকে এভাবে ব্ল্যাকমেল করার সাহস তারা পেল কিভাবে? মা ছেলের এই পবিত্র সম্পর্কের আড়ালে আসলে কোন কুৎসিত খেলা চলছিল? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরটি যেমন চমকপ্রদ তেমনই শিউরে ওঠার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই সুসংগঠিত প্রতারণার পুরো ছকটি বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাই প্রতিবারের মতো অনুরোধ, ভিডিওগুলোতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ করুন এবং এই ধরনের বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক ব্ল্যাকমেলের শিকার হওয়া ওই নারী সেই মুহূর্তে ঠিক কী পদক্ষেপ নিয়েছিলেন। তারিখটা ছিল 3 সেপ্টেম্বর 2025। মধ্যপ্রদেশের বাগসভানিয়া থানার গরম পরিবেশে যখন দৈনন্দিন মামলার কাজ চলছিল, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হন সেই নারী, অর্থাৎ সেই ব্যাংক কর্মকর্তা। প্রচণ্ড মানসিক চাপ, আতঙ্ক আর চেহারায় এক বিধ্বস্ত ছাপ। এরপরে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সামনে তিনি যখন নিজের সাথে ঘটা ব্ল্যাকমেলিংয়ের বিবরণ দিচ্ছিলেন, তখন প্রাথমিকভাবে পুলিশ সেটিকে রুটিন কোনো ঘটনা হিসাবেই গণ্য করেছিল, অর্থাৎ যেগুলো সাধারণভাবেই ঘটে। ডিজিটাল প্রতারণার হুমকি এই যুগে
ব্যক্তিগত ভিডিও দেখিয়ে অর্থ আয়ের মতো অভিযোগ প্রায় প্রতিদিনের একটা ঘটনা। তবে অভিযোগের একটি বিশেষ দিক পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। সেই নারী জানান, এই ব্ল্যাকমেলিংয়ের পুরো প্রতিক্রিয়ায় এই যুবকের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল তার মা। একজন বয়স্ক নারী এই ধরনের অপরাধের অংশীদার হতে পারেন, এটা শুনে পুলিশও কিছুটা অবাক হলেও ঘটনাটি নথিবদ্ধ করে নেয় এবং তদন্তের আশ্বাস দিয়ে সেই নারীকে সেখান থেকে বিদায় জানায়। কিন্তু ঘটনার প্রকৃত মোড় ঘটে এর ঠিক কয়েক ঘন্টা পর। নথিপত্র গোছানোর সময় এক অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার স্মৃতিতে হঠাৎ একটি পুরনো অভিযোগের কথা ভেসে ওঠে। তিনি স্মরণ করেন যে প্রায় 15 দিন আগে একই থানায় হুবহু একই ধরনের একটি অভিযোগ জমা পড়েছিল। কৌতূহলবশত তিনি যখন পুরনো সেই ফাইলটি বের করেন তখন তার বিস্ময়ের সীমা থাকে না। আগের অভিযোগটি করেছিলেন অশোকা গার্ডেন এলাকার একজন বিউটিশিয়ান। ফাইলটি ঘেটে দেখা যায় দুই অভিযোগকারীর পেশা এবং তাদের বসবাসের এলাকার মধ্যে এবং যোগাযোগের দ্রুত থাকলেও তাদের সাথে ঘটা প্রতারণার নকশাটি ছিল হুবহু একই। উভয় ক্ষেত্রেই প্রথমে ম্যাট্রিমোনিয়াল সাইডের পরিচয়, তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে আমন্ত্রণ এবং সবশেষে সেই একই অভিযোগ যেখানে মা এবং ছেলে মিলে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করছে। দুটি ভিন্ন নারী, ভিন্ন এলাকা, কিন্তু অপরাধের পদ্ধতি এবং অভিযুক্তদের বর্ণনা যখন মিলে যায় তখন পুলিশের কাছে এটি শুধু কোনো সাধারণ ঘটনা থাকে না, এটি যে এক সুপরিকল্পিত অপরাধের নীল নকশা এবং এর পিছনে কোনো ঠান্ডা মাথার অপরাধীর চক্র লুকিয়ে আছে তা পুলিশ নিশ্চিত হয়ে যায়। এবং এরপরেই শুরু হয় এক বিশেষ অভিযান। তদন্তকারীরা সিদ্ধান্ত নেন পদ্মার আড়ালে থাকা ওই মা এবং ছেলের মুখোশ উন্মোচন করতে তাদের অনেকটাই গভীরে নামতে হবে। অবশ্য তদন্তের স্বার্থে পুলিশ কোনো সময় নষ্ট করতে চায়নি। অভিযোগ পাওয়ার ঠিক 2 দিন পর অর্থাৎ 5 সেপ্টেম্বর 2025 তারিখে পুলিশের একটি বিশেষ দল নির্দিষ্ট ঠিকানায় হানা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যাংক কর্মকর্তা যে বিলাসবহুল বাংলোর কথা তার অভিযোগে উল্লেখ করেছিলেন, তদন্তকারীরা ঠিক সেই ঠিকানায় পৌঁছানোর পর কিছুটা অবাক হয়ে যায়। ভোপালের অন্যতম অভিজাত এলাকা বাগ সেভানিয়া, সেখানে একটি বিশাল অভিজাতপূর্ণ বাংলোর সামনে দাঁড়িয়ে পুলিশের মনে প্রাথমিক একটি সংশয় উকি দেয়। বাড়িটির রাজকীয় গেট আর দামি স্থাপত্য শৈল দেখে তাদের মনে প্রশ্ন জাগে, এত সচ্ছল এবং উচ্চবিত্ত পরিবারের কোনো মানুষ কেন মাত্র কয়েক লক্ষ টাকার জন্য এমন জঘন্য এবং নিচু স্তরের অপরাধে জড়াবে? তবে তদন্তকারী দলের দীর্ঘ অভিজ্ঞতা তাদের মনে করিয়ে দিল যে বাহ্যিক চাকচিক্য অনেক সময় কার্যত সত্যকে ঢেকে রাখার বর্ম হিসাবে ব্যবহৃত হয়। বাংলোর প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর পুলিশ দেখতে পায় মূল দরজায় একটি বড় তালা ঝুলছে। কলিং বেলের আওয়াজেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা প্রতিবেশীদের কাছে অনুসন্ধান করতে শুরু করলেন। আর ঠিক এই মুহূর্তেই তদন্তে সেই প্রথম এবং সবথেকে বড় ধাক্কাটি আসে। আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে বিশাল এই বাংলোর মালিক আসলে সেই যুবক এবং তার মা নন। আসলেই এই বাড়িটা একটি ভাড়া বাড়ি। লোকজনের বর্ণনা অনুযায়ী মাসখানেক আগে এক যুবক এবং এক প্রবীণ মহিলা এখানে থাকতে এসেছিলেন। তারা নিজেদের অত্যন্ত অভিজাত এক শিল্পপতি পরিবার হিসাবে পরিচয় দিয়েছিলেন। কিন্তু পুলিশের অভিযানের ঠিক কয়েকদিন আগেই তারা রাতারাতি সবকিছু গুটিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। ভাড়াটিয়া হিসাবে দেওয়া নথিপত্রে যে নামগুলো ব্যবহার করা হয়েছিল, প্রাথমিক অনুসন্ধানে পুলিশ বুঝতে পারে যে সেগুলো ছিল নিছক ভুয়া নাম। এই তথ্য পাওয়ার পর তদন্তকারীদের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এটি কোনো হুট করে ঘটে যাওয়া অপরাধ নয়, বরং অত্যন্ত পেশাদারভাবে সাজানো এক ক্রাইম সেটআপ। অর্থাৎ ভিকটিমকে প্রভাবিত করার জন্য প্রথমে চড়া দামে একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নেওয়া, যেখানে অভিজাতদের অভিনয় করা এবং কাজ হাসিল হয়ে গেলেই আস্তানা বদলে অন্য কোথাও চলে যাওয়া। এরপরে পুলিশ যখন সেখান থেকে খালি হাতে ফিরে এলেন তখন তারা একটি বিষয়ে নিশ্চিত হয়ে যায়, তারা এমন এক অপরাধীর পিছু নিয়েছে যে শুধু ধূর্তই নয়, অত্যন্ত সুসংগঠিত অপরাধ করতে পারে। কিন্তু প্রশ্ন ছিল, ওই যুবক আর তার তথাকথিত মা এখন কোথায়? প্রিয় দর্শক, ডিজিটাল প্রযুক্তির এই যুগে তারা কি আদেও কোনো চিহ্ন না রেখে পালিয়ে যেতে পেরেছে? ঠিক এই অনিশ্চয়তার মাঝেই পুলিশের
সাইবার সেলে অভিযুক্তদের ফেলে যাওয়া পুরনো কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট আর ম্যাট্রিমোনিয়াল সাইটের আইপি অ্যাড্রেস উদ্ধার করে কাজ শুরু করে। আর তখনই তদন্তের জালে ধরা পড়ে একটি নাম। সেই নামটি হচ্ছে অবিনাশ প্রজাপতি। প্রিয় দর্শক, কে ছিল এই অবিনাশ? চলুন জেনে নেওয়া যাক। পুলিশের বিশেষ সাইবার সেল যখন ওই ব্যাংক কর্মকর্তার ম্যাট্রিমোনিয়াল প্রোফাইল এবং অবিনাশের সাথে হওয়া চ্যাটিংয়ের রেকর্ডগুলো বিশ্লেষণ করা শুরু করলেন, ঠিক তখনই তারা বেশ কিছু কারিগরি তথ্য হাতে পেলেন। তদন্তে দেখা যায় অবিনাশ যোগাযোগ করতে যে সিম কার্ডগুলো ব্যবহার করেছিল সেগুলোই ভুয়া পরিচয় দিয়ে নেওয়া ছিল। কিন্তু যে মোবাইল ফোনটি ব্যবহার করা হয়েছিল, মোবাইলের সাথে যুক্ত সেই নাম্বারের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ দেখতে পায় অবিনাশের বর্তমান অবস্থান ভোপালেরই এক অন্য প্রান্তে, প্রতীক গার্ডেন সোসাইটি নামক একটি হাই প্রোফাইল এলাকায়। এরপরে পুলিশ আর সময় নষ্ট করেনি। সাধারণ পোশাকে পুলিশ সেই নির্দিষ্ট বাংলোটিতে হানা দেয়। অভিযানের সময় পুলিশ দেখতে পায় অবিনাশ এবারও তার পুরনো কৌশল ব্যবহার করছে। সেখানেও সে একটি রাজকীয় বাংলো ভাড়া করে নতুন করে শিকারের জন্য অপেক্ষায় ছিল। এরপরে পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে ভেতরে প্রবেশ করে এবং অবিনাশ প্রজাপতিকে তার ড্রয়িং রুম থেকেই গ্রেপ্তার করে। কিন্তু ঠিক এই মুহূর্তেই তদন্তে একটি বড় শূন্যতা তৈরি হয়। পুলিশ সারা বাড়ি তল্লাশি করেও সেই মহিলা অর্থাৎ অবিনাশের তথাকথিত মাকে খুঁজে বার করতে পারে না। অবিনাশকে যখন হ্যান্ডকাপ পরানো হচ্ছিল তখন তার চোখে মুখে অপরাধের চেয়ে বেশি ছিল এক শীতল ধূর্ততা। এরপরে পুলিশ ওই বাংলো থেকে কিছু ইলেকট্রনিক ডিভাইস, একাধিক সিম এবং গোপন ক্যামেরা স্থাপনের সরঞ্জাম বাজেয়াপ্ত করে। এরপরে জিজ্ঞাসাবাদের জন্য অবিনাশকে তৎক্ষণাৎ থানায় নিয়ে আসা হয়। প্রতিটা আসামির মতো লকআপে বসে অবিনাশও প্রথমে সবকিছুই অস্বীকার করার চেষ্টা করে। সে দাবি করে যে সে সির্ফ একজন সফল ব্যবসায়ী এবং ওই মহিলার সাথে তার পরিচয় ছিল পুরোপুরি সৌজন্যমূলক। কিন্তু পুলিশ যখন তার সামনে ডিজিটাল প্রমাণ এবং দুই ভিকটিমের সুনির্দিষ্ট তথ্যগুলো তুলে ধরে তখন অবিনাশের আত্মবিশ্বাসের দেওয়াল ভাঙতে শুরু করে। তদন্তকারী কর্মকর্তাদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে মহিলা নিজেকে অবিনাশের মা হিসাবে পরিচয় দিয়েছিলেন তিনি আসলে কোথায়, এবং একজন মা কিভাবে তার নিজের ছেলের এমন জঘন্য লালসায় সরাসরি অংশ নিতে পারেন। অবিনাশের উপর ক্রমাগত মানসিক চাপ প্রয়োগের পর অবশেষে সে মুখ খুলতে বাধ্য হয়। আর সেই স্বীকারোক্তিতেই বেরিয়ে আসে এই মামলার সবচেয়ে এবং ন্যাক্কারজনক একটা রহস্য, যা শোনার পর অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদেরও শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। অবিনাশ জানায় যে যাকে তিনি নিজের মা হিসাবে পরিচয় দিয়ে আসছিলেন তিনি আসলে তার মা নন। প্রিয় দর্শক, তাহলে কে ছিল এই রহস্যময় নারী? কেন তিনি নিজের সম্মানের তোয়াক্কা না করে এক অন্য নারীর ইজ্জত লুট করতে সহযোগিতা করেছিলেন? চলুন উন্মোচন করা যাক এই কাহিনীর পর্দার আড়ালে থাকা সেই সত্যকে। অবিনাশ প্রজাপতির অন্ধকারের জীবনের শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে তার অতীতে। অবিনাশের জন্ম হয়েছিল মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায়। পড়াশোনায়ও সে বেশ মেধাবী ছিল এবং মেকানোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করার পর তার ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে হয়েছিল। অবশ্য তার পরিবার সেই সময়ে এলাকাতে বেশ প্রভাবশালীও ছিল, কিন্তু সেই অভিজাত্যের আড়ালে প্রতারণার বীজ হয়তো আগে থেকেই ব্যাপন করা ছিল। কারণ পারিবারিক ব্যবসার ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগে তাদের কাজ একসময় বন্ধ হয়ে যায়। সাল 2015 পারিবারিকভাবেই অবিনাশের বিয়ের আয়োজন করা হয়। শিক্ষিত পাত্রী এবং সচ্ছল পরিবার দেখে অত্যন্ত ধুমধাম করে সেই বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্কের আসল চেহারাটা বাইরে বেরিয়ে আসে। অবিনাশের স্ত্রী বুঝতে পারেন যে তার স্বামী শুধু একজন ইঞ্জিনিয়ার নন, বরং একজন দক্ষ মিথ্যাবাদী এবং ধূর্ত মানুষ। কারণ প্রতিটি কাজে অবিনাশ জালিয়াতি করত এবং মিথ্যার আশ্রয় নিত, যা নিয়ে তার সংসারে প্রতিদিন অশান্তি লেগেই থাকত। এছাড়াও অবিনাশ তার পরিবারের পক্ষ থেকে পণের দাবিতে সেই মেয়েটি শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে যায় যে তার স্ত্রী অবিনাশের বিরুদ্ধে যৌতুক নির্যাতন এবং নারী নির্যাতনের মামলা দায়ের করে
এবং এই দীর্ঘ তিক্ততার পর তাদের এই বিবাহিত সম্পর্কের সমাপ্তি ঘটে। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর অবিনাশ তার ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে জালিয়াতি এবং শর্টকাটে বড়লোক হওয়ার নেশার মতো পথ খুঁজতে থাকে। তার একটি শখ ছিল বহুমূল্যের গাড়ি, আর সেই পুরনো গাড়িগুলো কেনা এবং বেচা। এবং বিলাসবহুল জীবনযাত্রার প্রতি তার তীব্র আকর্ষণ থেকে সে একসময় ভোপালের এক অভিজাত গাড়ির শোরুমে গিয়ে পৌঁছে যায়। আর এখান থেকে এই ঘটনার দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ মোড় আসে। সেই শোরুমের সেলস গার্ল হিসাবে কর্মরত ছিলেন চন্দ্রিকা পালিওয়াল। অত্যন্ত চটপটে এবং কথা বলায় পটু চন্দ্রিকা যখন অবিনাশের সাথে গাড়ি ডিল নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই তাদের মধ্যে অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়। অবিনাশের জাঁকজমকপূর্ণ ব্যক্তিত্ব আর চন্দ্রিকার উচ্চবিলাসী মানসিকতা মুহূর্তের মধ্যে একে অপরকে আকর্ষণ করে নেয়। গাড়ি কেনার বাহানায় ফোন নাম্বার আদান প্রদান থেকে শুরু হয় তাদের আলাপচারিতা, যা খুব দ্রুতই প্রফেশনাল গণ্ডি পেরিয়ে একটি ব্যক্তিগত সম্পর্কের রূপ নেয়। চন্দ্রিকা এবং অবিনাশ দুজনেই ছিলেন বিলাসবহুল জীবন এবং অগাধ অর্থপিপাসু। চন্দ্রিকা হয়তো জানতেন যে অবিনাশের আয়ের উৎস খুব একটা স্বচ্ছ নয়, কিন্তু দ্রুত ধনী হওয়ার স্বপ্ন তার বিবেককে আচ্ছন্ন করে ফেলেছিল। খুব অল্প সময়ের মধ্যেই তারা গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। চন্দ্রিকা জানতেন অবিনাশের অতীতের কথা, তবুও তিনি অবিনাশের সেই অন্ধকার পথে তার হাত ধরে চলতে রাজি হয়ে যান। বিয়ে সম্পন্ন হওয়ার পর তাদের দুজনার এই সম্পর্ক কেবল একটি দাম্পত্য সম্পর্কে সীমাবদ্ধ থাকে, বরং তা পরিণত হয়েছিল একটি ভয়ঙ্কর অংশীদারিত্বে। চন্দ্রিকা এবং অবিনাশ মিলে তৈরি করেছিল এক নতুন ধরনের প্রতারণার নীল নকশা, যেখানে প্রেমের সম্পর্ককে অস্ত্র হিসাবে ব্যবহারের পরিকল্পনা শুরু করা হয়। কিন্তু এই উচ্চ আকাঙ্ক্ষার পথে অর্থের অভাব যখন প্রকট হতে শুরু করলো, তখনই তারা দুজন মিলে তৈরি করলেন তাদের প্রথম ভুয়া কোম্পানি। আর ঠিক এই ভুয়া কোম্পানির মাধ্যমেই 2019 থেকে 20 সালের দিকে তারা গড়ে তোলেন শ্রী ধনলক্ষ্মী ফাইন্যান্স নামে একটি ভুয়া কোম্পানি। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের অগাধ সম্পত্তি প্রদর্শন করে তারা সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন। কখনো কখনো নিজেদেরকে স্টিল কোম্পানির মালিক, আবার কখনো কখনো সরকারি বড় কোনো ঠিকাদার। এইসব ভুয়া পরিচয় দিয়ে তারা বিনিয়োগের নামে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে শুরু করে। প্রতারণার এই খেলা যখন চরমে গিয়ে পৌঁছায়, তখন সালটা ছিল 2022 সাল। ভোপালের এক বড় স্টিল ব্যবসায়ীর পরিচয় চুরি করে অবিনাশ ও চন্দ্রিকা কয়েক কোটি টাকার জালিয়াতি করে ফেলে। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত পুলিশ অবিনাশকে গ্রেপ্তার করে ফেলে এবং তাকে জেলে যেতে হয়। প্রায় 1 বছর জেলে থাকার পর 2023 সালে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায় সে। কিন্তু জেলে যাওয়ার পরে সে শুধরে যাওয়ার বদলে আরও বেশি প্রতিহিংসা পরায়ণ আর ধূর্ত হয়ে ওঠে এবং জেল থেকে বেরোনোর পরপরই অবিনাশ এবং চন্দ্রিকা তাদের কৌশল বদলে ফেলে। এবার তাদের লক্ষ্য ছিল এমন সব একা নারী বা ডিভোর্সি নারী যারা সামাজিক বা মানসিকভাবে কিছুটা দুর্বল। আর এই পরিকল্পনারই অংশ হিসাবে অবিনাশ ম্যাট্রিমোনিয়াল সাইডে নিজেকে অত্যন্ত বড় ব্যবসায়ী হিসাবে তুলে ধরত। আর এখানেই চন্দ্রিকা অবিনাশের স্ত্রীর পরিচয় মুছে দিয়ে ধারণ করতেন তার মা রূপ। তো প্রিয় দর্শক, এবার তো বুঝতে পারলেন যে আসলে অবিনাশের মা আসলে কে। তো যাই হোক, প্রথম নতুন শিকারে পরিণত হন অশোকা গার্ডেনের একজন বিউটিশিয়ান। অবিনাশ অত্যন্ত কৌশলে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিজের ঘরে নিয়ে আসে, আর সেখানেই চন্দ্রিকা মা হিসাবে তাকে আশীর্বাদ দিয়ে আপন করে নেয়। এরপর বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ড করা হয়। সেই ভিডিও ব্যবহার করেই পরবর্তীতে ওই নারীর কাছ থেকে প্রায় 45 লক্ষ টাকা হাতিয়ে নেয় এই দাম্পত্য। ঠিক এভাবেই এরপর তাদের জালে পড়ে সেই ব্যাংকের মহিলা কর্মকর্তা, যার কথা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি। একইভাবে তাকেও বিয়ের স্বপ্ন দেখানো, বাড়িতে এনে চন্দ্রিকার সাথে মা হিসাবে পরিচয় করানো এবং সব শেষে সেই অভিশপ্ত ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল। তার কাছ থেকেও প্রায় 40 লক্ষ টাকা এবং কিছু গয়না লুট করে নেয় এই অবিনাশ এবং প্রিয়াঙ্কা। এখানে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই দুই ভিকটিম নারীর নিরাপত্তার কথা মাথায় রেখে এবং তাদের সামাজিক সম্মান রক্ষার্থে আমরা তাদের আসল নাম বা পরিচয় এখানে প্রকাশ করিনি। আশা করি একজন সচেতন দর্শক হিসাবে আপনারা বিষয়টি অনুধাবন করতে পারবেন। বর্তমানে অবিনাশ প্রজাপতি পুলিশের জালে ধরা পড়লেও চন্দ্রিকা এখনও ধরাছোঁয়ার বাইরে। অবিনাশের গ্রেপ্তারের খবর পাওয়া মাত্রই সে তার 5 বছরের সন্তানকে নিয়ে গা ঢাকা দিয়েছে। অবশ্য পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু চতুর চন্দ্রিকা বারবার তার অবস্থান পরিবর্তন করে পুলিশকে ঘোল খাওয়াচ্ছে। প্রিয় দর্শক, ভাবলেও অবাক লাগে যে
মানুষ শুধুমাত্র টাকার জন্য নিজের স্বামীকেও এভাবে ব্যবহার করতে পারে। যেখানে দাম্পত্য হওয়া উচিত ছিল বিশ্বাসের জায়গা, সেখানে টাকার জন্য নিজের স্বামীর চরিত্র নিয়ে এমন খেলা খেলতে চন্দ্রিকা একবারও পিছু হাঁটেনি। প্রিয় দর্শক, এটা শুধু অপরাধ নয়, মানবিক সম্পর্কের এক চরম অবক্ষয়। আমি জানি আপনারা অত্যন্ত সচেতন এবং জ্ঞানী মানুষ, তাই এই ভিডিওটি দেখার পর অবিনাশ এবং চন্দ্রিকার এই হাড় হিম করা প্রতারণা নিয়ে আপনাদের মতামত কি? এই ধরনের অপরাধীদের জন্য কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।